কিন্তু রাকা নামের মেয়েটার থেকে সে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে। পজিটিভ সাইন দেখাচ্ছে দুজনেরই মন। তার মানে রাকা অবশ্যই তাকে ভালোবাসে। ভালো না বাসলে অনুভূতি অবশ্যই আছে, নয়তো এত রাতে সে কল করলো, অথচ কেন কল করলো ও কথা একবারও জিজ্ঞাসা করলো না কেন সে। ফোন কেটে দিয়েই হঠাৎ খুশিতে আত্মহারা হয়ে পড়ল রাকা। এত রাতে সাদাফ তাকে কল করেছে, তাও কলের আগে এত সুন্দর একটা মেসেজ, মাই সোল ইয়ার্নস টু হিয়ার ইয়োর সুইট ভয়েস। কথাটা মন ছুঁয়েছে তার। মনটা বারবার বলছে সাদাফ তোমাকে ভালোবাসে, তোমাকে চায়। ভাবতেই লজ্জায় কুঁকড়ে গেল সে। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, তবে জেনে রাখুন সেই মানুষটি আপনাকে ভেবেই ঘুমোতে যায়। হুমায়ুন আহমেদ। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি, তার হাতেই পুতুলের সুতা। হুমায়ুন আহমেদ। ফাহাদ আর মায়ার প্রেমটাও হলো গভীর এক প্রেম, যে প্রেমে নিয়ম অনুযায়ী পুতুল হয়েছে ফাহাদ। এর পেছনে দায়ী মায়ার প্রতি তার অগাধ বিশ্বাস আর ভালোবাসা। মায়া সেটা জানে, আর জানে বলেই ফাহাদকে সে পুতুলের মতো করে নাচাচ্ছে। এক্ষেত্রে ধরে নিতে হবে মায়ার মানসিক ক্ষমতা খুব বেশি। তাই সে একই সাথে শুধু ফাহাদকে নয়, বরং ওর মতো অনেক ছেলেকে চর্গি নাচন নাচাতে সক্ষম। গভীর প্রেমের জোরেই একটা পাগলামি করে বসলো ফাহাদ। বিকেলে মায়ার দেখা মেসেজের কোনো রিপ্লাই করেনি সে। তাতে নিশ্চয়ই মেয়েটা মন খারাপ করেছে। এটা ভেবেই ওর মনটা খারাপ হয়ে গেল। আর কিছু ভাবতে পারল না। মায়ার মন ভালো করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। একটা ফানুস হাতে ছুটে এলো মায়ার বাসার সামনে। তাতে যে কোনো রিস্ক থাকতে পারে সে কথা সে একবারও ভাবল না। মায়ার এলাকার নাইট গার্ডসরা যে কি কঠিন, ধরা পড়লে ওকে যে রাম কেলানি খেতে হবে এ কথাটাও তার মাথায় এলো না। সব কিছু ভুলে প্রেমের টানে সে ছুটে এলো মায়ার কাছে। ছোট্ট করে একটা মেসেজ পাঠালো ওর ফোনে। মায়াবিনী, ব্যালকনিতে এসো। মায়া জেগেই ছিল, যদিও ফাহাদের জানা মতে তার ঘুমানোরই কথা, কিন্তু রাত জেগে বয়ফ্রেন্ডের সাথে চ্যাট না করলে তো তার পোষায় না। তাই সব সময়ের মতো সেই কাজটাই করছিল সে। এত রাতে ফাহাদের মেসেজ দেখে চমকালো। ব্যালকনিতে আসার কথা শুনে আগ্রহী হয়ে ছুটে যেতে চাইলো, কিন্তু পরক্ষণেই মনে হলো এত দ্রুত চলে যাওয়া উচিত হবে না। সে চুপ করে রইল ফাহাদের পরবর্তী মেসেজের অপেক্ষায়। ফাহাদ সত্যি সত্যি আবারও মেসেজ পাঠালো, তুমি কি ঘুমোচ্ছ? জেগে থাকলে একবার বাইরে আসো প্লিজ। মায়া এবারও বের হলো না। কিছুক্ষণ পর আর মেসেজ না দিয়ে হঠাৎ কল করলো ফাহাদ। আনন্দে মায়ার ঠোঁটের কোণে সৃষ্টি হলো বাঁকা হাসি। 3-4 বার রিং হওয়ার পর রিসিভ করলো কলটা। কণ্ঠে ঘুম ঘুম ভাব টেনে বলল, এত রাতে তুমি কল দিলে যে, কি হয়েছে? ঘুমিয়েছিলে, ব্যালকনিতে আসবে একটু? ফাহাদের কণ্ঠস্বর অপ্রস্তুত শুনতে পাওয়া যায়। সে কিছুটা বিব্রত বোধ করছে। মায়া নিশ্চয়ই ঘুমাচ্ছিল। এ সময় এখানে আসা বুঝি ঠিক হলো না। আবার এখানকার সিকিউরিটি গার্ড দেখে ফেললেও সমস্যা, ব্যাপারটা এতক্ষণ মাথায় আসেনি। এখন আসে, মনে হচ্ছে না আসাই ভালো ছিল। ঝোঁকের মাথায় কোনো কাজ করা ঠিক না, আর ঝোঁকবশত প্রেম প্রেম পাওয়া তো একেবারেই উচিত না। এটা এতক্ষণে মাথায় আসলো ফাহাদের। কেন, কি হয়েছে? আসো না প্লিজ। ফাহাদ করুণ সুরে ডাকলো। মায়া বিগলিত হলো। ফোন কানে রেখেই নেমে এলো বিছানা থেকে। চোখে ঘুমের রেশ টেনে এসে দাঁড়ালো ব্যালকনিতে। এসেই চমকালো ফাহাদ দাঁড়িয়ে। ফাহাদও ফোন কানে রেখেই দাঁড়িয়েছিল। ওকে আসতে দেখে সেটা সরালো। কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো। ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো। হাতের ফানুসটা দেখলো, ওর সামনেই উড়িয়ে দিল আকাশে। মায়া মুগ্ধ চোখে তাকালো। ফানুসটা ধীরে ধীরে উঠছে। সাদা রঙের ভেতর অগ্নির উজ্জ্বল শিখা। কি যে সুন্দর লাগছিল। ফানুসের উপর লেখা, সত্যিই ভালোবাসি। মায়া চমকালো। ফাহাদ ছেলেটা সত্যি সত্যিই তাকে খুব বেশি ভালোবাসে। এমন পাগলামি সে প্রায়ই করে। আজকেও করলো। সে ভেবে রেখেছিল এখানে এসেই সে কড়া করেই কিছু একটা বলবে ফাহাদকে, যেন জন্মের মতো তাকে অহেতুক বিরক্ত করার ইচ্ছা মরে যায় ফাহাদের। কিন্তু তার হলো না। ফাহাদের কর্মকাণ্ড সেটা হতে দিল না।
সে বিস্ময়ে অভিভূত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। খুশি হলো খুব। দুনিয়ার কারো কাছে তার ভালো লাগার মূল্য থাক বা না থাক, ফাহাদের কাছে তার মূল্য অনেক। সে মুচকি হেসে ঠোঁটের কাছে এক হাত দিয়ে এক পাশ থেকেই মুখ ঢাকলো, কিছুটা আস্তে করে বলল, শুনছো, ভালোবাসি। ফাহাদ শুনতে পেয়ে হাসলো, প্রত্যুত্তর করলো, সত্যিই ভালোবাসি। হয়েছে, এখন বাসায় যাও। ফাহাদ মুচকি হেসে মাথা নাড়ালো। প্রেয়সীর উদ্দেশ্যে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বাইকে উঠে বসলো। বাইক স্টার্ট করে আরেকবার হাত নাড়ালো ওর উদ্দেশ্যে। প্রত্যুত্তরে মায়াও হাত নাড়ালো। এরপর বাইকে টান দিয়ে খুব দ্রুতই এলাকা থেকে বেরিয়ে এলো ফাহাদ। মনটা তার খুশি খুশি, বড্ড খুশি খুশি। সকালে ঘুম থেকে ওঠার পরেই রাকার মাথায় একটা ভূত চাপলো, ভয়ঙ্কর একটা ভূত। যে ভূতটা তাকে বরাবরই বলছে সাদাফের সাথে তোকে দেখা করতে হবে, তার সাথে তোর কথা বলতে হবে। রাকা বিষয়টা মেনে নিতে পারছে না, মাথা থেকে সাদাফের চিন্তা একেবারেই ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু পারছে না। গতকাল রাতে সাদাফের সেই মন জয় করা মেসেজ দেখেই তার এই অবস্থা। একটু পর পরই মনে হচ্ছে সাদাফের সাথে দেখা হওয়া দরকার, তার সাথে কথা বলা দরকার। গতকাল রাতে হলো কি, সাদাফের সাথে কথা শেষ হওয়া মাত্রই হঠাৎ করে তার মনে হলো সাদাফকে তার দেখতে ইচ্ছে করছে, ভয়াবহ ইচ্ছে করছে। নিজের ইচ্ছেকে দমাতে সে বিছানায় শুয়ে পড়ল। জোর করে চোখ বন্ধ রেখে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম বাবাজি এতই খারাপ যে ধরাই দিল না। অনেক রাত পর্যন্ত রাকা বিছানায় শুয়ে ছটফট করলো। অবাধ্য মন বারবার তাকে বলল, সাদাফকে আরেকবার কল দাও, তার সাথে কথা বলো। কিন্তু লজ্জায় আর জড়তায় সে কাজ করা হয়ে উঠল না ওর। খুব কষ্টেই সে রাতে ঘুম এসে তার চোখে ধরা দিল। ঘুম থেকে উঠেই আবারও সেই একই অবস্থা। অবশ্য এই সমস্যার সমাধান নিজের হাতেই আছে রাখার। সে চাইলেই এই মুহূর্তেই সাদাফকে কল দিয়ে কথা বলতে পারে আমি আপনাকে ভালোবাসি, কিংবা বলতে পারে আপনার সাথে আমার জরুরি কথা আছে, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন। এরপর সে সুন্দর দেখে একটা রেস্টুরেন্টের ঠিকানা বলে দিতে পারে। সাদাফের আসার আগেই সেখানে সে সব কিছু ডেকোরেট করে ফেলতে পারে। ঢাকা শহরে এমন অনেক রেস্টুরেন্ট আছে, চাইলেই সেখানেই সে প্রপোজ করে ঝামেলা মিটিয়ে ফেলতে পারে। কিন্তু সমস্যা সেখানে না, সমস্যা হলো রাকা এই কাজটা করতে পারবে না। না, সাদাফ রাজি হবে কি না এই ভয় তার নেই। সে মোটামুটি ভালো করে বুঝতে পারছে সাদাফ তার প্রতি দুর্বল। ভালোবাসুক বা না বাসুক, তার প্রতি সাদাফের একটা আলাদা টান আছে। মেয়েদের তৃতীয় এক নয়ন থাকে, যে নয়নে তারা ছেলেদের ভালো লাগার ব্যাপারটা খুব সহজেই ধরে ফেলতে পারে। তার সমস্যা অন্য জায়গায়। সে আসলে ভয়ঙ্কর লজ্জায় পড়েছে। লজ্জায় একবারকে কুকড়ে কুকড়ে উঠছে। সাদাফ নামক ছেলেটার জন্য তার মনে অনুভূতি আছে, এটা অবশ্যই ধরে ফেলেছে সাদাফ। কালকে তার আচরণে সেটা প্রকাশ পেয়েছে বলেই তার এত লজ্জা, এত জড়তা। এর জন্য তার সাদাফের মুখোমুখি হতে অবধি ইচ্ছে করছে না, কিন্তু মন মানছে না। সাদাফের সাথে দেখা করা তার একান্তই প্রয়োজন। নিজের মন মস্তিষ্কের চিন্তাভাবনা দেখে নিজেই অবাক হলো রাকা। সে নিজেই বুঝতে পারছে না তার মন আসলে কী চাইছে। আশ্চর্য তো, একবার ইচ্ছা করছে সাদাফকে না দেখলে সে বাঁচবে না, আবার পরক্ষণেই মনে হচ্ছে সাদাফের সাথে দেখা হলে সে লজ্জায় বাঁচবেই না। হয়তো প্রেমে পড়ার প্রথম ধাপে মেয়েরা লজ্জা পায় খুব বেশি। মন মস্তিষ্কের লড়াইয়ে রাকা বিদ্ধ হলো অনেকক্ষণ, কিছুতে ঠিক করতে পারল না নিজের পরবর্তী কর্মপদক্ষেপ। সময় নিল কিছুক্ষণ, তারপর ফাঁকা মস্তিষ্ক নিয়ে সে প্রস্তুত হলো বাইরে যাবার জন্য। ভার্সিটি যেতে হবে, মাহির সাথে দেখা করতে হবে। সব জানতা সমীপিসু মাহি তাকে খুব সুন্দর করে একটা উপায় বলে দেবে। ও যদি বলে সাদাফকে প্রপোজ করতে, তাহলে রাখা তাই করবে। নিজের সিদ্ধান্তহীনতায় মাহির ওপরেই ভরসা করবে সে। রাকা বাসা থেকে বেরোলে ঠিকই ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবে কাজটা ঘটল ভিন্ন। রিকশায় ওঠার সময় নিজের অজান্তেই বলে ফেলল হসপিটালের ঠিকানা। বলেই চমকালো, আশ্চর্য, সে হসপিটালের ঠিকানা বলল কেন? সে তো যাবে ভার্সিটিতে। কিন্তু নিজের ভুলটা শোধরালো না রাকা, চুপচাপ রিকশায় চড়ে বসল। থাক না, মনের ভুলে করা ভুলটা আজ ভুলই থাকুক। অবচেতন মনে না হয় ক্ষুদ্র একটা ইচ্ছে পূরণ করুক, ক্ষতি কী তাতে? কিছু ভুল ত্রুটি শুধরাতে নেই, ভুল করেই তারা ফুল হয়ে যায়। জীবন গাছের সুন্দর কিছু ফুল। মৌরিন আহমেদ। হসপিটাল এরিয়ায় ঢোকার পরপরই মাথা ঘোরা শুরু হয়ে গেল রাকার। সে ভুল করেছে,
মস্ত বড় ভুল করেছে। এভাবে হুট করে ঝোঁকের বসে হসপিটালে তার আসা উচিত হয়নি, কারণ সে হসপিটালের কিছুই চেনে না। এর আগে যে কবার এসেছিল দুর্ভাগ্যবশত সে হারিয়ে গিয়েছিল। তখন আশার আলো হয়ে দাঁড়িয়েছিল সাদাফ। সে হুট করে কোত্থেকে যেন উদয় হয়ে তাকে সাহায্য করেছিল, কিন্তু আজ তো ও তাকেই খুঁজতে এসেছে। তাকে কি পাবে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাকার মাথা ঘুরতে লাগলো। মনে হতে লাগলো এই বুঝি জ্ঞান হারিয়ে ধুপ করে মাটিতে লুটিয়ে পড়ে। রাকা নিজেকে সামলানোর খুব চেষ্টা করলো, কিন্তু মাথাটা বনবন করে ঘুরতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে অনুভব করলো তার আশেপাশটা দুলছে, পুরো পৃথিবী যেন দুলে দুলে উঠছে। শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য হাতের কাছে কিছু একটা খোঁজার চেষ্টা করলো সে, কিন্তু পেল না। জ্ঞান হারিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই কে যেন তাকে ধরে ফেললো। রাকা অবাক হলো। হামেশার মতো সাদাফকে এসেছে তাকে বিপদ থেকে বাঁচাতে। এই যে একজোড়া ভরসা দেওয়ার হাত তার বাহু তার পিঠের পেছনে ধরে আছে, সেটা কে? ডাক্তার সাদাফ কি এখন তার সামনে দাঁড়িয়ে আছে? রাকা চোখের সামনে লাল নীল বেগুনি রঙের আলোকছটা দেখতে পেল, তীব্র রঙের রশ্মি। এই রশ্মির ফাঁক দিয়ে তাকে সাহায্যকারী ব্যক্তির মুখাবয়ব স্পষ্ট দৃশ্যমান হলো না ওর কাছে। সে অনুভব করলো সে হাঁটছে, মাতালের মতো এলোমেলো ভঙ্গিতে পা ফেলছে, টাল সামলাতে পারছে না। তবু তাকে আঁকড়ে ধরে কেউ একজন নিয়ে যাচ্ছে কোথাও। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল ফাহাদ, সাথে তার কয়েকজন বন্ধু। তার এই বন্ধুদের মাঝে একমাত্র সিফাতি আছে যে কিনা ফাহাদের পুরনো বন্ধু তালিকায় আছে। বাকিদের সবার সাথে ক্যাম্পাসেই পরিচয়, এখানেই বন্ধুত্ব। ফাহাদের ঘনিষ্ঠ বন্ধু মহলের যে কয়জন রয়েছে তারা সবাই এখন ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন কাজে আছে। সাদাফ বর্তমানে মেডিকেল ইন্টার্নশিপ করছে। অনন্ত ঢাবিতে খেয়ে অনার্স শেষ করেই ভালো একটা জব পেয়েছে। জবের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য মাস্টার্সে ভর্তি হয়েছে। তাদের আরও কিছু বন্ধু ছিল যারা স্কলারশিপ পেয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশে আছে। ফাহাদ জানে এই যে মানুষগুলো এখন বাইরের দেশে যাচ্ছে লেখাপড়ার জন্য, বলেছে স্টাডি কমপ্লিট হলেই ফিরে আসবে। এরা কিন্তু আসলে আর ফিরবে না। বিদেশ একটা মোহ, সেই মোহের মায়ায় যে একবার পরে সে সহজে বেরিয়ে আসতে পারে না। বিদেশের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দেখার পর স্বদেশের দুঃখ দুর্দশাময় জীবনে আর ফিরতে মন চায় না। আর মেধাবী ছাত্ররা ঠিক এই কারণেই ফিরে আসে না। বিদেশের বড় বড় অট্টালিকার আনন্দ আয়েশের জীবনের লোভ দেখে তাদের নিয়ে যাওয়া হয় স্কলারশিপ দিয়ে। সেখানে তারা পড়ালেখা শেষ করার সাথে সাথেই ভালো ভালো জবের অফার পায়। তারপর সেই জবে ঢুকে গেলে কেল্লা ফতে সে তখন কাজ করবে ওই দেশের জন্য, ওই দেশের মানুষের সুযোগ সুবিধার জন্য। এদিকে তার দেশের মানুষ সে তার সামান্যতম ভোগবিলাসিতা করা তো দূরের কথা, নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছে না, এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। একেই হয়তো বলে ব্রেইন ড্রেন। ফাহাদ একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। এসব কঠিন ভাবনা ভাবতে তার ভালো লাগে না। বিদেশে গিয়ে থাকার কথাও সে ভাবতে চায় না। সে দেশের মাটিতে থাকতে চায়। দেশের জন্য কিছু করুক বা না করুক সে তাকে আঁকড়ে থাকতে চায়। দেশ হলো মায়ের মতো, মায়ের জন্য সন্তান কিছু করতে পারুক না পারুক মাকে তারা ছাড়তে চায় না। মা অন্ন জোগাতে না পারলেও তার কোলে মাথা রেখে ঘুমানোর একটা আলাদা তৃপ্তি আছে, যা মাসির কোলে নেই। বিদেশটা ফাহাদের মাসির মতোই লাগে। কথা হচ্ছিল ফাহাদের ব্যাচের একজনকে নিয়ে। সম্প্রতি সে স্কলারশিপ পেয়েছে জার্মানি থেকে, তাই সেখানে যাচ্ছে পড়তে। সেই প্রসঙ্গ নিয়েই আলাপ আলোচনা হচ্ছিল এতক্ষণ। আলোচনার ক্ষুদ্র একটা বিষয় ঢুকে গিয়েছিল ফাহাদের মস্তিষ্কে, তাই নিয়ে নীরবে ভাবছিল সে। হঠাৎ ফোনটা বেজে উঠল ওর। রিংটোনের আওয়াজে ধ্যান ভাঙল। চমকিত হয়ে পকেটে হাত চালান করে বের করলো সেটা। মায়া কল করেছে। অন্য সময় হলে সে খুশিই হতো, কিন্তু কেন যেন আজ খুশি হলো না। আজকাল মায়াকে নিয়ে খুব একটা ভাবার সময় পায় না সে। মায়াকে সে ভালোবাসে, অথচ ওর কল্পনায় আজকাল মায়ার দেখা নেই। মাঝে মাঝে ঝোঁকবশত প্রেম প্রেম ভাবের উদ্রেক হয় ঠিকই, কিন্তু সেটাও বোধহয় বেশিক্ষণ স্থায়ী হয় না। কি আশ্চর্য! মায়াকে কি সে কম ভালোবাসতে শুরু করেছে, কিংবা মায়ের মূল্য এখন কি কমে গেছে? কিন্তু তা তো হওয়ার কথা নয়। মায়াকে সে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে। এক ভালোবাসা ঠুনকো নয় যে খুব দ্রুতই তার রেশ কেটে যাবে। ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই আবারও কল আসতে লাগলো। হ্যাঁ, মায়াই কল দিচ্ছে। ফায়াদ কাল বিলম্ব না করে কল রিসিভ করলো। ফোন কানে রাখার প্রায় সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল মায়ার ঝাঁঝালো কণ্ঠস্বর। ফোন রিসিভ করতে এতক্ষণ সময় লাগে তোমার? সারাদিন কি করো তুমি?
ফাহাদ যথেষ্ট বিরক্ত হলো। আজকাল মায়ের এমন রাগ তার ভালো লাগে না। সে ভাব প্রকাশ না করে বলল, আমি বেকার কোনো মানুষ নই যে সারাদিন চুপচাপ কাজকর্ম ছাড়া থাকবো। আমি বইয়ের স্টুডেন্ট, মাস্টার্সে পড়ছি। বুঝতেই পারছো আমার প্রেশার কেমন। জানি জানি, খুব পড়ছো তুমি। পড়ে পড়ে দেশ একেবারে উদ্ধার করে ফেলেছো। তোমার সাথে এই বিষয়ে কথা বলতে আমার ইচ্ছে করছে না মায়া। এই জন্য কল দিয়েছো সেটা বলো। মানে কি ফাহাদ, আমি তোমাকে প্রয়োজন ছাড়া কল করতে পারি না? মায়া রেগে যাচ্ছে। এই সামান্য বিষয় নিয়ে রেগে যাওয়ার লজিকটা কি সেটা বোধগম্য হলো না ফাহাদের। তার কথা বলতে ভালো লাগছে না। সহজ গলায় বলল, তুমি আমার জন্য কি আপাতত সেটা আমি রিপিট করতে চাইছি না। তুমি সেটা জানো, খুব ভালো করেই জানো। সেসব বাদ দিয়ে বলো, হঠাৎ কল দিয়েছো কেন? এই সময় তো কল দাও না। ফাহাদের কণ্ঠস্বর কিছুটা নরম শোনা গেল। মায়া ধাতস্থ হলো। মায়াময় কণ্ঠে সে বলল, ক্যাম্পাসের গেটে আসো। কাম ফাস্ট ফাহাদ, আই এম ওয়েটিং। বলেই চট করে কলটা কেটে দিল মায়া। ফাহাদ চমকালো। এই অসময়ে মায়া এখানে আসবে সেটা কল্পনারও অতীত তার জন্য। মুহূর্তেই বিরক্তির পোকারা সব পিলপিল করে বেরিয়ে গেল মাথা থেকে। আগ্রহী হয়ে দ্রুত পায়ে হেঁটে গেল ক্যাম্পাসের গেটে। এসেই চমকালো, মায়া দাঁড়িয়ে আছে। আজ সে শাড়ি পরেছে, হালকা রঙের একটা শাড়ি, সাথে ম্যাচিং অর্নামেন্টস। খুব সুন্দর লাগছে তাকে। ফাহাদ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকলো, কিছু বলার ভাষা খুঁজে পেল না। মায়া খুশি খুশি মন নিয়ে এগিয়ে এলো। সবার সামনেই ফাহাদের একটা হাত টেনে জড়িয়ে ধরল। আবদারি সুরে বলল, আজ বিকালটা আমি তোমার সাথেই কাটাবো। আমি দিবি আজকের বিকালটা? মায়া এত সুন্দর করে কথাটা বলল যে সেটা শোনার পর আর কিছু বলার ইচ্ছে করলো না ফাহাদের। চুপচাপ মায়ার হাত ধরে সে এগিয়ে চলল। আজ তার গন্তব্য নেই, সে যেদিকে যায় সেদিকেই যাবে। ক্যান্টিনে বসে আছে রাকা। লজ্জিত ভঙ্গিতে চেয়ে আছে নিজের কোলের দিকে। সামনে তাকানোর সাহস নেই, কারণ সামনেই বসে আছে সাদাফ। তার মুখভঙ্গি কীরকম সেটা দেখার খুব আগ্রহ জাগছে ওর, কিন্তু লজ্জায় তাকাতে পারছে না। কি এক যন্ত্রণা! এত লজ্জা কেন পাচ্ছে সে? আপনি হসপিটালে এসেছিলেন কেন? নতুন করে কি অসুস্থ হয়েছে? এতক্ষণ পর মুখ খুলল সাদাফ। এই দীর্ঘ সময় সে চুপ করেই ছিল, একটা কথাও বলেনি। রাকা লজ্জায় মাথা নাড়ালো, খুব ধীর কণ্ঠে বলল, কেউ না। তবে হসপিটালে এসেছিলেন যে? আপনাকে দেখতে। খুবই লজ্জিত গলায় জবাব দিল রাকা। কথাটা সে এত আস্তে বলেছে যেন সাদাফের কান পর্যন্ত না পৌঁছায়, কিন্তু পৌঁছালো কিনা বোঝা গেল না। সাদাফ সেই ব্যাপারে কিচ্ছু বলল না, চুপ করে কি যেন ভাবতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলল, যে জায়গাটা আপনি চেনেন না সেখানে আমার হুটহাট করে চলে আসা ঠিক না। এতে বিপদ হতে পারে। তখন যদি আমি না আসতাম তখন কি হতো জানেন? মাথা ঘুরে পড়ে গেলে কি অবস্থা হতো আপনার? কথা শুনে মাথা নিচু করে ফেলল রাকা। কাজটা তার ঠিক হয়নি, সেটা হসপিটালে পা দেওয়ার 2 সেকেন্ডের মধ্যেই তার মাথায় ঢুকেছিল। কিন্তু তবুও সে ফিরে যায়নি, কারণ ফিরে যাওয়ার পরও সে ততক্ষণ ভুলে গেছে। আপনি কি এখন সুস্থ? একে একে বাড়ি যেতে পারবেন নাকি সাথে যেতে হবে? পারবো আমি। ক্ষীণ কণ্ঠে জবাব করল রাকা। সাদাফ সে জবাবের ধার ধারল না, ওকে হাত ধরে নিয়ে কোথাও যেন যাওয়া শুরু করলো। যাওয়ার আগে একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার সময় নেই এখন, তাড়াতাড়ি চলুন, ক্লাস অ্যাটেন্ড করতে হবে। রাকা যথাসম্ভব দ্রুত পায়ে হাঁটার চেষ্টা করলো। হসপিটালের গেটে এসে একটা রিক্সা ঠিক করলো সাদাফ। রাকাকে সেখানে তুলে দিয়ে বলল, সাবধানে যাবেন, পারলে পৌঁছে কল দেবেন। আর সময় নিল না সাদাফ। ওর হাতে সাদা কাগজের মতো কি একটা গুজে দিয়ে দৌড়ে গতিতে চলে গেল। রাকা বিস্ময় তাকিয়ে রইল কিছুক্ষণ। রিক্সা ততক্ষণে চলতে আরম্ভ করেছে। সম্বিত ফিরে পেয়ে নিজের হাতের মুঠোর পানে দৃষ্টি ফেরালো রাকা। সেখানে একটা কাগজের অস্তিত্ব রয়েছে, ক্ষুদ্র চিরকুটে। রাকা ভাঁজ খুলল। প্রভুর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। উফ, কি মারাত্মক একটা কথা! অনুভূতি শিহরণে রোমাঞ্চিত হয় রাকার শরীর। সাদাফ নামের ছেলেটা এত কেন প্রেমময়, এত কেন সুন্দর, ব্যক্তিত্ব সম্পন্ন, সঠিক জায়গায় সঠিক এমন অনুভূতি কি করে সে মিলিয়ে দেয়? রাকা গোপনে হাসলো, মনে মনে অনুভব করলো এই যে ছেলেটা, সে এখনও প্রকাশ করছে না, কিন্তু সে জানে, না বললেও জানে সাদাফ তার, একান্তই তার। ক্লাস শেষে ক্যাম্পাসের মাঠে বসে আছে রাকা আর মাহি।
হাতে একটা বাদামের ঠোঙা। একটা একটা করে বাদাম ছেলে মুখে পড়ছে দুজনে। টুকটাক কথাবার্তা হচ্ছে, তবে রাকা এখন নিশ্চুপ। খুব একটা কথা সে বলছে না, কারণ ওর পেটের ভেতর থেকে সব কথাগুলো বের করে নিয়েছে মাহি। সাদাফকে নিয়ে ওর মনে কি চলছে, সাদাফের মনেই বা কী চলছে, সব শোনার পর এখন এগুলো নিয়েই গবেষণা করছে মাহি। মেয়েটা বড্ড চালাক। কী করে যে রাকার কাছ থেকে সব কথা বের করে নিল সেটা এখনও বুঝতে পারছে না রাকা। কিছুক্ষণ পর মুখ খুলল মাহি। হাতের মুঠোয় জমা করে রাখা ছেলা বাদামগুলোর দিকে তাকিয়ে গম্ভীর মুখেই বলল, বুঝলাম। কি বুঝলি? ভ্রু কুচকে প্রশ্ন ছড়ে রাখা। মাহির কথার মানে উদ্ধারে তার মন উসখুস করছে। বুঝলাম তো অনেক কিছুই, শুনবি সেসব? বলেই ভ্রু নাচালো। ওর হেয়ালি কথায় কিছুই বুঝে উঠতে পারল না রাকা। আশ্চর্য, মাহি এমন করছে কেন? কথা না ঘুরিয়ে ঠিকঠাক উত্তর দিতে পারছে না। ও কি বুঝতে পারছে না সাদাফের সম্বন্ধে ওর কী মতামত সেটা শোনার জন্য রাকার প্রাণ আকুপাকু করছে? বিরক্ত হয়ে বলল, এমন ঢং না করে আসল কথা বলবি তুই? আসল কথা শুনতে চাস? কেন রে, মন এত আনচান করে কেন? মাহি কিছুতেই আসল কথা পারছে না, শুধুই হেয়ালি করে যাচ্ছে। বিরক্ত হলো রাকা। ধুম করে ওর পিঠের ওপর কিল বসিয়ে দিল। মাহি তাতে গলা ফাটিয়ে হাসলো। রাকাকে এমন করে খেপিয়ে দিতে তার ভালোই লাগছে, খুব খুব ভালো লাগছে। মেয়েটা এত দিন ধরে প্রেম ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করত, আর এখন প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে এই অবস্থা। মনে মনে চরম আনন্দে আনন্দিত সে। কিছুক্ষণ পর মাহির অট্টহাসি থামলো। সে প্রাণ খুলে হেসে রাকার মুখের দিকে তাকালো। রাকা ততক্ষণে রাগে ফুঁসছে, আর রাগিয়ে দেওয়া উচিত হবে না, তাই হাসি থামিয়ে সিরিয়াস হওয়ার চেষ্টা করলো। কিন্তু কিছুতেই সিরিয়াসনেস ব্যাপারটা তার আসছে না। কী যে হলো না। ও মিটমিটিয়ে হেসে বলল, আসল ঘটনা ঘটেই তো গেছে রাকা বেবি। ডাক্তার সাদাফ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এখন দরকার শুধু একটু প্রশ্রয়। বেচারা প্রপোজ করার জন্য ভয় পাচ্ছে। প্রপোজ করলে তুই আবার থাবড়া টাবড়া মেরে দেস কিনা, তারই ভয়, বুঝেছিস? এখন তুই একটু প্রশ্রয় দে, বেটা সব ছবি প্রপোজ করে ফেলবে, তারপর দুজনে প্রেম টেম করবি, বিয়ে করে ফেলিস। হ্যাঁ, কথার ধরন দেখে রাগ হলো রাকার। মাহির এই এক বদ অভ্যাস, এমন এমন করে কথা বলে না। কেউ তার হবু দুলা ভাইকে এমন সম্বন্ধ করে কথা বলে? মনে মনে মনক্ষুণ্ণ হলো ওর। ওকে চুপ করে থাকতে দেখে মাহি আবারও বলল, শোন, বিয়ে করবি ভালো কথা, আমাকে কিন্তু দাওয়াত দিবি অবশ্যই। যদি না দেস তাহলে কিন্তু বিয়া হবে না তোর। এই আমি বলে রাখলাম, গরিবের কথা বাসি হলেও ফলে, মাইন্ড ইট। মাহির পরবর্তী কথায় হঠাৎ খিলখিল করে হেসে উঠল রাকা। মেয়েটা এমন না, এই রাগিয়ে দেয় তো এই হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলে। হাসতে হাসতেই জবাব দিল, সে তুই চিন্তা করিস না, দরকার হলে আমার বিয়ের দাওয়াতে আসার জন্য তোর নামে 4-5টা কার্ড পাঠিয়ে দেব। তুই আসিস, যত খুশি খাস, আই হ্যাভ নো প্রবলেম, ওকে? কিন্তু কি? ভ্রু কুচকে আসে মাহির। না মানে সাদাব সাহেব তো এখনও প্রপোজই করলো না। উনি যদি প্রপোজ না করে কিভাবে প্রেম করব আমরা? আচ্ছা, আমি ওনাকে প্রপোজ করে ফেলি, সমস্যা আছে কোনো? আগ্রহী হয়ে প্রশ্ন ছড়ে রাকা। মাহি বিরক্তিতে মুখ কুচকালো। রাকার মাথায় কি বুদ্ধিশুদ্ধি নেই নাকি? রাগ করে বলল, তোর যা বুদ্ধি, তারিফ না করলে হয়ই না। ওরে গধে, তোর মাথায় কি ঘিলু নেই? কেন, কি হয়েছে? সাদাফকে তুই যদি প্রপোজ করিস, তোর মূল্য তখন কই যাবে ভাবতে পারোস? হ্যাঁ, ছেলে পরে উঠতে বসতে তোর খোটাবে। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে তুমি তো আগেই প্রেমে হাবুডুবু খেয়েছিলে। তখন তুই ওর ওপর জোর খাটাতে পারবি না? পারবি না, বরং ওই ব্যাটায় তোরে নাচাবে। শোন, প্রেমিক আর স্বামী এরা হচ্ছে মাথায় চড়া জাত। এদের মাথায় চড়তে দেয়া যাবে না। একবার মাথায় চড়লেই শেষ, আর নামাইতে পারবি না। তখন আদিম যুগের মতো সারাটা জীবন ওর কথায় তুই উঠবি আর বসবি, উঠবি আর বসবি। এই সুযোগ দেওয়া যাবে না। মাহির মতামত শুনে একদম ভালো লাগলো না রাকার কাছে। এটা কোন ধরনের কথা? এটা কীরকম মন্তব্য? বিরক্ত হলো খুব। রাগী গলায় বলল, সবসময় উল্টাপাল্টা কথা বলবি না মাহি। এখানে উল্টাপাল্টা কথা কি দেখলি তুই আজও? শোন, আমি হলাম বাস্তববাদী মানুষ, যা বলি প্র্যাকটিক্যালি দেখে শুনে বলি, বুঝেছিস? হয়েছে, আর জ্ঞান দেওয়া লাগবে না, যা বোঝার বুঝছি আমি। হাত উঁচিয়ে ওকে থামতে ইশারা করলো রাকা।
মাহি রাগ করে মুখ বন্ধ করে থাকলো। কিছুক্ষণ নীরবতা রইল দুজনের ভেতর। তখন মাহি মুখ নিচু করে বাদামের খোসা ছাড়তে ব্যস্ত হয়ে পড়ল। রাকাও মাথা ঘুরিয়ে মাঠের ঘাসের দিকে তাকিয়ে থাকলো। মাঝে মাঝে দু একটা ঘাসের ডগা অকারণেই ছিঁড়ল। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশিক্ষণ লাগলো না। ওদের ডিপার্টমেন্টের ছায়াকে দেখা গেল এদিকেই আসছে। রাকা ওকে দেখেই ডাকলো। আয় ছায়া, কি খবর? কোথায় যাচ্ছ? ডাক শুনে মাহিও মুখ তুলে তাকালো। ছায়াকে দেখে সেও হাত নেড়ে কাছে ডাকলো। দুজনের ডাকাডাকিতে কাছে এসে দাঁড়ালো ছায়া। রাকা ওর হাত ধরে টেনে পাশেই ঘাসের ওপর বসিয়ে দিল। ছায়া বসলো। এরপর তিনজন সেখানেই বসে থাকলো। কথাবার্তা হলো, নতুন নতুন প্রসঙ্গ আসলো। কথায় কথায় জমে উঠল ওদের আড্ডা। দুপুরবেলা অন্যান্য দিনের মতন মায়া আজও তার সোকল্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে ব্যস্ত। বিছানার ওপর শুয়ে পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে, হাতে ফোন। মেসেঞ্জারের কল্যাণে রসালাপ জমাচ্ছে ওর তথাকথিত বয়ফ্রেন্ডের সঙ্গে। হঠাৎ রুমের দরজাটা হাট করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন মায়ার মা সায়রা। ওকে শুয়ে থেকে ফোন চালাতে দেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, মায়া, কি করছো তুমি? তা দিয়ে আপনার কি? হঠাৎ ভর দুপুর বেলায় আমার খোঁজ কেন? কেমন বাঁকা করে উত্তরটা দিল মায়া। সায়রা রাগিয়ে চোখে তাকালেন। মেয়ের এমন আস্পর্ধা দেখে তার রাগটা বেড়ে গেল কয়েকগুণ। কঠিন গলায় বললেন, ভদ্রভাবে কথা বলো মায়া, ভুলে যেও না আমি তোমার মা। আপনিও ভুলে যাবেন না, আপনি আমার মা নন, সৎ মা। সায়রা যেন রাগে ফেটে পড়লেন। এই মেয়েটাকে তিনি এমনিতেই সহ্য করতে পারেন না। তার উপর মেয়েটার এমন বাজে ব্যবহার দেখলেই মেজাজ গরম হয়ে ওঠে। বাড়াবাড়ি করবে না একদম। আমি কিন্তু তোমাকে খারাপ কিছু বলিনি, শুধু জিজ্ঞেস করেছি তুমি কি করছো। সেটাই বা আপনাকে জিজ্ঞেস করতে বলেছে কি? আপনি আপনার মতো থাকুন, কেন আমাকে ঘাঁটাতে আসেন? মায়া শোয়া থেকে উঠে বসলো। হাতের ফোনটা পাশে রেখেই সায়রার দিকে তাকালো। উনি যেমন ওকে দেখতে পারেন না, তেমনিও ওনাকে দেখতে পারে না মাহি। একই বাড়িতে থেকেও তাই ওরা দুই দুনিয়ায় থাকে। দেখি তোমার ফোনটা। বলতে বলতে এগিয়ে আসলেন সায়রা। বিছানার ওপর থেকে মায়ার ফোনটা হস্তগত করতে গেলেই খপ করে সেটা ছিনিয়ে নিল। রাগী গলায় বলল, আপনি আমার ফোন নিচ্ছেন কেন? সমস্যা কি আপনার? তুমি ফোনটা কেড়ে নিলে কেন? দাও বলছি, আমায় দাও। রাগে গর্জে উঠলেন সায়রা। ফোনটা নিজের দখলে নেয়ার জন্য হাতাহাতি শুরু করলেন। মায়া লাফিয়ে উঠে সরে গেল। হঠাৎ করে রাগ উঠে গেছে তার। সারা শরীরে চিরবির করছে রাগ। খবরদার, আমার ফোন ধরতে আসবেন না আপনি। আমাকে না ঘাটিয়ে নিজের কাজ করুন, যান এখান থেকে। ফোনটা আমাকে দাও মায়া, আমার জানা দরকার তুমি সারাদিন কি করছো। দাও বলছি। কোনো দরকার নেই, আমারটা আমিই ভাববো, আপনারটা আপনিই ভাবুন। চলে যান এখান থেকে। মায়া রাগে চিৎকার করতে শুরু করে। সায়রা থামছেন না। ফোনটা কেড়ে নেওয়ার জন্য উনি খুব বেশি পিড়াপিড়ি করছেন, কিন্তু মায়া আর দিচ্ছে না। দুজনের হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ একটা কাজ করে বসলো মায়া। গায়ে সমস্ত শক্তি দিয়ে জোরে একটা ধাক্কা দিল ওনাকে। যদিও ব্যাপারটা ইচ্ছাকৃত নয়, রাগের মাথায় করে ফেলা একটা ভুল। উনি ধাক্কা খেয়ে ছিটকে পড়লেন মেঝেতে। বোধহয় মাথায় খানিকটা চোটও পেলেন, কিন্তু তারপরেই ওনার আসল রূপ বেরিয়ে এলো। কোনো মতে উঠেই ছুটে এসে মায়াকে মারতে উদ্যত হলেন। মায়াও কম না, দু হাতে যতটা সম্ভব জোরেই আরেকটা ধাক্কা মারল। সায়রা পড়ে গেলেন না ঠিকই, তবে তাল সামলাতে বেগ পেতে হলো। দুধাপ পিছিয়ে গেলেন। মায়াও সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে এলো। সায়রাকে ধাক্কা দিয়েই বের করে দিল ঘর থেকে। তখন ওকে লাগছিল বদ্ধ উন্মাদের মতো, কেমন উদ্ভ্রান্ত চেহারা। সায়রা সেটা লক্ষ্য করতেই ভয় পেয়ে গেলেন। ওকে বাধা দেওয়ার শক্তি থাকলো না আর। ওনাকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে দিয়ে তবেই শান্ত হলো মায়া। মুখের ওপর দুম করে দরজা আটকে দিল। রাগে এখনও তার গা কাঁপছে। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে ফেলতে। অসহ্য ঠেকছে সব কিছু। ভার্সিটির ক্লাসের পর এক স্টুডেন্টকে পড়াতে গিয়েছিল রাকা। সেখান থেকে ফিরছে। আজ পড়াতে পড়াতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এমনিতেই আকাশ খারাপ, তার মধ্যেও দেরি করে ফেলেছে। তাতে চারপাশ মনে হচ্ছে কালো আধারে ছেয়ে গেছে। জোরে জোরে ঠান্ডা বাতাস বইছে। মাঝে মাঝে ডেকে উঠছে গুরু গম্ভীর মেঘ। বৃষ্টি শুরু হবে যে কোনো সময়। রাকা দ্রুত পায়ে হাঁটার চেষ্টা করে। আজ সঙ্গে ছাতা আনেনি। বৃষ্টি পড়তে শুরু করলে আর রক্ষে নেই। ভিজে একেবারে জবে জবে হয়ে বাড়ি ফিরতে হবে। তারপর বাসায় গিয়ে গোসল করতে হবে। ফলাফলে নিশ্চয়ই জ্বর জারি শুরু কিছু একটা বাঁধিয়েই ছাড়বে।
সামনেই সেমেস্টার এক্সাম, তাই কোনোভাবেই এখন অসুস্থ হতে চায় না সে। যত দ্রুত সম্ভব তাই হেঁটেই চলেছে। হাইওয়েতে উঠলে তবেই পাবে রিক্সা। হাইওয়েতে দাঁড়িয়ে আছে রাকা। আশেপাশে একটাও রিক্সা নেই। আকাশ খারাপ দেখে সব আগে ভাগে বাড়ি ফিরে গেছে বোধহয়। রাকা হতাশ হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাগরিবের আজান দিতেও আর বেশি দেরি নেই। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলে হুফ, ভাবতে পারে না সে। বাড়ি যাওয়ার চিন্তায় ভেতরটা যখন উসখুস করছে, তখন হঠাৎ করেই সামনে তাকিয়ে সাদাফকে দেখতে পেল রাকা। ছেলেটা বাইক নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট থাকায় প্রথমে চিনতে পারল না ও, কিন্তু সাদাফ নিজেই ওর কাছে এসে বলল, মিস রাকা, আপনি এখানে? সন্ধ্যার সময় বাসায় না গিয়ে? স্টুডেন্ট পড়াতে এসেছিলাম, এখন বাসা যাব, রিক্সা পাচ্ছি না। কিছুটা ইতস্তত করে জবাব দিল সে। তারপর হঠাৎ আগ্রহী হয়ে বলল, কিন্তু আপনি যে এখানে? আমার বাসায় তো এদিকে, গলির ভেতর ঢুকে হাতের ডান পাশে 3 নম্বর বাসা। ও, আমি তার পেছনের বাসাটাই পড়াই, সোভান সাহেবের ছোট মেয়ে। সাদাফের বাসা এদিকে শুনে খানিকটা অবাকই হলো রাকা। তার ওপর ও যে বাসায় পড়াতে আসে তার ঠিক সামনের বাসাটাই নাকি ওদের। ক্লাস 7-এ যেটা পড়ে সেটা না? চিনি তো ওদের। মাথা নাড়িয়ে এইদিক ওইদিক তাকাচ্ছে রাখা। এখনও একটা রিক্সা খোঁজে তার মন চটফট করছে। আকাশের অবস্থা ভালো না, যদি বৃষ্টি শুরু হয়ে যায়। তা দাঁড়িয়ে তো আছেন অনেকক্ষণ। আকাশের যে চেহারা, এখন রিক্সা পাবেন বলে মনে হচ্ছে না। কিছু মনে না করলে আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসে। রাকা অবাক হয়ে তাকালো। সাদাফ তাকে বাড়ি অব্দি নামিয়ে দিয়ে আসতে চাইছে, তাও বাইকে করে। কিছুটা ইতস্তত বোধ করলো। হ্যাঁ, এর আগেও একদিন সাদাফের সাথে বাইক চড়েছিল সে। তারপরেও কেমন যেন লাগলো, অস্বস্তি ভাবটা কাটলো না। একবার ভাবলো না থাক, কিন্তু পরক্ষণে মনে হলো এরপর যদি আর কোনো রিক্সা দেখাই না পায়, তখন বৃষ্টি শুরু হয়ে গেলেই বা ও কী করবে? একা একা রাস্তায় দাঁড়িয়ে ভিজবে, সেটা কি ভালো হবে ওর জন্য? অনেক কিছু ভেবে ভেবে শেষ পর্যন্ত ক্লান্ত হলো সে। উপায়ন্তর না পেয়ে শেষে সাদাফের প্রস্তাবেই রাজি হলো। চুপচাপ বাইকে উঠে বসলো। সাদাফও আর দেরি না করে বাইক স্টার্ট করে এগিয়ে চলল। এখন খুব দ্রুতই রাকাকে পৌঁছে দিতে হবে তার, যদি বৃষ্টি আসে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। আশেপাশে এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজমান। মাঝে মধ্যে মৃদুমন্দ সমীর বইছে, গাছের পাতা নড়ছে হালকা হালকা, বাতাসের ছোঁয়ায় ঝরে পড়ছে জমে থাকা জলবিন্দু। রাকা কফির কাপ হাতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। বাঁ হাতে রয়েছে তার প্রিয় একটা বই, জোছনা ও জননীর গল্প। অসাধারণ সুন্দর একটা বই। বাস্তবতার আলোকে কত কত গল্প আছে সেখানে। রাকা বইটা বেতের চেয়ারের ওপর রাখলো। কাপ হাতে নিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকলো চুপচাপ। মাঝে মাঝে ঠোঁট ছোঁয়ালো ধোয়া ওঠা গরম কাপে। আজ 3 দিন হয়ে গেল সাদাফ সাহেবের পাত্তা নেই। না কোনো দেখা সাক্ষাৎ, না কোনো ফোন কল, কিচ্ছু করেনি সাদাফ। হ্যাঁ, ওদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ কোনো কালেই ছিল না, কিন্তু তারপরও কেমন যেন দৈবের বশেই সাদাফের সাথে দেখা হয়ে যেত ওর। কিন্তু গত 3 দিনে যেন তা একবারও হয়নি। রাকা অধীর হয়ে অপেক্ষা করছে কখন তার চলার পথে হুট করে দেখা হয়ে যাবে সাদাফের সাথে, কিন্তু হয়নি। 3 দিন আগে যখন সাদাফের সাথে তার দেখা হলো তখন সন্ধ্যা। টিউশনি থেকে ফিরে আসার পথে রাস্তায় দেখা। তারপর আকাশ খারাপ বলে নিজ দায়িত্বে বাইকে করে বাসায় নামিয়ে দেয়। সেদিন বিল্ডিংয়ের সামনে আসার পরপরই শুরু হয় বৃষ্টি। বড় বড় ফোঁটা সেকি বৃষ্টির তোপ। রাকা পুড়িমুড়ি করে বিল্ডিংয়ের আড়ালে এসে দাঁড়িয়ে গা বাঁচায়। সাদাফকে উদ্দেশ্য করে বলে, ডাক্তার সাহেব, ভিতরে আসুন, বাইকটা গ্যারেজে রাখুন, আর আমার সাথে ফ্ল্যাটে চলুন। 1 কাপ চা খেয়ে যাবেন, প্লিজ আসুন প্লিজ। সাদাফ তখন হুড়মুড় করে বাইক ঘোরাতে ব্যস্ত। যত দ্রুত সম্ভব বাসায় ফেরার তাড়া আছে তার। ওর কথা শুনে থমকে গেল কাজ। হাত থামিয়ে ওর মুখের দিকে তাকিয়ে হাসলো। আজকে সময় নেই। বৃষ্টির যে অবস্থা, একবার শুরু হলে থামবে বলে মনে হয় না। অন্য একদিন আসবো। না, সে কি করে হয়? আপনি বাসার সামনে এসে কিছু না খেয়ে যাবেন, তা তো হতে দেওয়া যায় না। এতে গৃহস্থলের অকল্যাণ হয়। আর বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, সমস্যা নেই, আপনি ছাতা নিয়ে যাবেন, আসুন তো। রাকা জেদ করতে থাকে। ওর কথা শুনে মৃদু হাসির ঝলক দেখা যায় সাদাফের মুখশ্রীতে। সে হাসে। হাসতে হাসতে বাইকে উঠে স্টার্ট ধরাতে ধরাতে প্রত্যুত্তর করে, আগন্তুক হয়ে চা খেয়ে কি হবে? তার চেয়ে জামাই হয়ে বিরিয়ানি খেয়ে যাব না হয়? বলেই মুচকি হাসলো। রাকা অবাক চোখে তাকালেই সে বাইক স্টার্ট করে ছুটে চলে দুরন্ত গতিতে।
চোখের পলকেই হারিয়ে যায় দৃষ্টিসীমানার বাইরে। রাকা উজবুকের মতন তাকিয়ে থাকলেও মাথার ভেতর তখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আগন্তুক হয়ে চা খেয়ে কী হবে, তার চেয়ে জামাই হয়ে বিরিয়ানি খেয়ে যাব না হয়। কি সহজ সাবলীলভাবেই না এই কথাটা বলে ওকে গেল সাদাফ। জামাই হয়ে বিরিয়ানি খাওয়া, কি অদ্ভুত। রাখান মনেই হাসল, বাহিরে কোনো আলাদা ভাব নেই, কি সুন্দর সাবলীলভাবে নিজের মনের কথা প্রকাশ করে সে। ভাবতে ভাবতেই কাপের কফি শেষ হয়ে এলো রাকার। কাপটা টি টেবিলের ওপর রেখে বেতের চেয়ারে হেলান দিয়ে বসল। অনেকটা চেয়ার টেনে তার উপর পা তুলে আরাম করে বসল। বইটা হাতে নিয়ে মনোযোগী হলো তার ভেতরে। হুট করে মাথা খারাপের মতো হয়ে গেল মায়ার। সে আশেপাশে কাউকে সহ্য করতে পারছে না, কাউকে দেখতে পারছে না। কেউ তার সামনে এলে কারণে অকারণে ধমকাধমকি করছে, জিনিসপত্র ভাঙচুর করছে। এই নিয়ে বাসা সবাই খুব বেশি ক্ষিপ্ত ওর প্রতি। সাইরা কিছুক্ষণ পরপর ওর কাছে এসে জ্বালাতন করছে। একবার মেজাজ দেখে মারামারি করছেন, একবার এসে কোনো কারণ ছাড়াই ওর সাথে বাজে ব্যবহার করছেন। মায়া প্রতিবার বিরক্ত হচ্ছে। সাইরাকে দেখলেই অদ্ভুতভাবে তার মেজাজ চটে যাচ্ছে। যেখানে মেজাজ ভালো থাকলেই যাকে সহ্য করতে পারে না, সেখানে মেজাজ খারাপ হলে তাকে সহ্য করার কথাও ওঠে কীভাবে। ছায়াকে দেখলেও তার বিরক্ত লাগছে। মেয়েটাকে যখনই দেখে তখনই একেবারে জ্ঞানের পসরা সাজিয়ে বসে, একটার পর একটা লেকচার ঝেড়েই যায়। ছোটোর কাছে অত লেকচার শুনতে ভালো লাগে না মায়ার। শুধু পরিবার নয়, নিজের ধরাবাঁধা জীবনের প্রতিও তার বিরক্তি জন্মেছে। রোজ রোজ এত এত ছেলের সাথে লুতুপুতু মার্কা চ্যাটিং করতে আর ভালো লাগছে না। সব কিছু কেমন যেন পাঞ্চে হয়ে যাচ্ছে ওর কাছে। প্রোফাইলে ওর ছবি দেখেই ক্রাশ খেয়ে লুচুমি করে মেসেজ পাঠানো ব্যাপারটা আর ভালো লাগে না। আবার ছোটোখাটো কোনো কথা বলে অহেতুক অকারণে ন্যাকামি করাটাও বিরক্ত ধরে গেছে। এজন্য ফাহাদকেও তার অসহ্য লাগছে। ছেলেটার ওর প্রতি বেশি ভালোবাসা, কেয়ারিং মনোভাব দেখলে রাগে গা দিয়ে করে ওঠে। এত কেন ঢঙর, অসহ্য। মেজাজ ঠিক করার জন্য দুদিন ফোন বন্ধ করে রেখেছিল মায়া। তাতেই যেন ফাহাদের করুণ অবস্থা, পাগল পাগল লাগছিল নিজেকে। বারবার কল করে যায় অথচ কোনো রেসপন্স পায় না এপাশ থেকে। টেনশনে কী যে অবস্থা হয়েছিল তার। তারপর 2 দিন পর যখন ফোন খোলা পেল, উত্তেজনায় উত্তেজিত হয়ে কত কিছুই না সে বলল। মায়ার কী হয়েছে, ফোন বন্ধ কেন, ও কি অসুস্থ, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্নে অতিষ্ঠ হয়ে উঠল মায়া। অন্যান্য বারের মতো ফাহাদের কেয়ারিং দেখে ভালো লাগলো না। মেজাজ খারাপ হলো অহেতুকে। রেগে গিয়ে কঠিন কিছু শুনিয়ে দিল ওকে। ফাহাদ অভিমান করলো। মায়ার এমন ব্যবহারে রাগা মাথা কিছুই বুঝলো না। মন খারাপ হলো খুব। ভাবলো আর কল করবে না। মায়া নিজের ভুল বুঝতে পেরে যখন কল করবে তখনই শুধু কথা বলবে, নয়তো না। কিন্তু মায়া কল করলো না। রাত গড়ালো, দিন গড়ালো, মায়ার কল এলো না। শেষ পর্যন্ত নিজেই হার মানল ফাহাদ। অভিমান ছেড়ে ফের কল লাগালো মায়াকে। হয়তো মায়া নিজের ভুল বুঝতে পারছে ঠিকই, কিন্তু ফাহাদ কি বলে না বলে ভেবে কল করার সাহস পাচ্ছে না। ও কল করলে অঝোর ধারায় কাঁদবে, বারবার মাফ চেয়ে মিটমাট করে ফেলবে সব। কিন্তু বাস্তবে তার কিছুই হলো না। ফাহাদের ধারণাকে ভুল প্রমাণ করে মায়া আবারও বাজে ব্যবহার করলো। রেগে অস্থির হয়ে খুব বাজে বাজে কথা বলল ফাহাদকে। ফাহাদ চমকালো। এমন বিশ্রী ব্যবহার তো আগে কখনো করেনি মায়া। আজ হঠাৎ কি হলো ওর? বিস্ময়ে অপমানে মন খারাপ হলো ফাহাদের। মায়া তার সাথে এমন ব্যবহার কি করে করতে পারে? রাকা, আমাকে তুলুন, হেল্প করুন প্লিজ। কারো নিয়ে যাওয়া চিনচিনে কণ্ঠস্বর শুনে চোখ মেলে রাকা। আশপাশ বুঝতে সময় লাগে কিছুক্ষণ। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ল্যাম্পপোস্টের সামান্য আলো এসে হাতছানি দিয়ে যাচ্ছে তাকে। সে অবাক চোখে সব কিছু দেখল। বুকের ওপর খুলে রাখা বই দেখেই বুঝলো সে পড়তে পড়তে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল। মিস রাকা, হেল্প মি প্লিজ, তুলুন আমায়। আবারও সেই কণ্ঠস্বর শুনতে পেল সে। রাকা চমকে উঠে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে ব্যালকনির রেলিং ধরা একজোড়া হাত দেখতে পেল। কে যেন তার ব্যালকনির রেলিং ধরে ঝুলে আছে। কে? ভয় পেয়ে কথা জড়িয়ে যায় মুখবিবরে। ওপাশ থেকে শুনতে পাওয়া যায়, আমি সাদাফ, এদিকে আসুন রাকা। নাম শুনেই লাফিয়ে উঠল রাকা। তড়িঘড়ি করে চেয়ার থেকে পা নামিয়ে ছুটে এলো সেই দিকে।
রেলিংয়ের খুব কাছে যাওয়ার সাহস পেল না, কারণ বৃষ্টির পানিতে ভিজে গেছে জায়গাটা। আর ভেজা টাইলসের উপর পা দেওয়া মানে যে পিছলে পড়ার সম্ভাবনা শতভাগ নিশ্চিত বোধ করি, সেটা ভেবেই আর পা বাড়ালো না সে। সাদাফ ব্যালকনির রেলিং ধরে ঝুলে আছে, দুহাতে রেলিং আঁকড়ে প্রাণপণে ডাকছে ওকে। হুট করে রাকা নামের মেয়েটাকে দেখার প্রবল বাসনা চেপে ধরেছিল তাকে। মেয়েটার মিষ্টি মধুর কণ্ঠস্বর শোনার জন্য আঁকুপাকু করছিল মন প্রাণ। কিন্তু আসতে গিয়েই যে এই বিপত্তি বাঁধবে তাই বা আর কে জানতো। একটু আগে আরেকবার বৃষ্টি হয়েছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে সে মুষল ধারার অবিরাম ধারাপাত উপভোগ করছিল সাদাফও। হুট করেই রাকার কথা মাথায় এলো। এই মুষলধারায় বৃষ্টিতে খুব করে মনে পড়লো সেই মেয়েটাকে। চটপট কল লাগালো ওর নাম্বারে, কিন্তু পাত্তা পাওয়া গেল না তার। এদিকে তার কণ্ঠ শোনার জন্য, তাকে দেখার জন্য রীতিমতো ঝড় উঠে গেছে মনের ভেতর। আনচান হৃদয় কিছুতেই কিছু বুঝল না। অগত্যা বাইক ছুটিয়ে এখানে আসলো। রাকারা থাকে দোতলায়, রোড সাইড ব্যালকনি সহ, সেটাই নাকি ওর রুম। এ খবর সেদিন রাকা নিজেই বলেছিল, তাই কলিং বেল না টিপে বেশি বুদ্ধি খাটিয়ে পাঁচিল টপকানোর সিদ্ধান্ত নিল সাদাফ। ভালো মতো উঠল পাঁচিলে, তারপর ধরতে গেল ব্যালকনির রেলিং। বৃষ্টিতে পিছল হয়ে পড়া পাঁচিল থেকে রেলিংয়ের দূরত্ব একটু বেশি, তাই পিছলে গিয়ে পড়ে যেতে নিল। কোনো মতে ঢাল হয়ে বাঁচিয়ে দিল ধরে রাখা রেলিং। তারপরে শুরু হলো রাকার উদ্দেশ্যে আকুতি। সাদাফ অসহায় চোখে রাকার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা হয়তো এখনও বিস্ময়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি, অমন করে দাঁড়িয়ে আছে। কিন্তু তাতে তো লাভ হচ্ছে না সাদাফের। নিচে পড়া না যাওয়ার জন্য ধরে রাখা রেলিং থেকে হাত ফসকে যাবে যে কোনো সময়, আর পড়ে গেলেই শেষ, মান সম্মানের ফালুদা হয়ে যাবে। অমন হাবার মতো দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, আমাকে তুলুন, আমি পড়ে যাচ্ছি, হাত অসার হয়ে আসছে আমার। হ্যাঁ হ্যাঁ তুলছি, থামুন আপনি। সম্বিত ফিরে পেয়ে ব্যস্ততা দেখা যায় রাকার ভেতর। নিজের অজান্তেই পা রাখে ভেজা টাইলসের ওপর। তাতে যে অসাবধানতায় নিজেই উল্টে পড়বে সেই হুঁশ তখন মাথায় নেই। সে তখন সাদাফকে তোলায় ব্যস্ত। অনেক টানা হ্যাচড়া করার পর, অনেক শক্তি ক্যালোরি খুইয়ে শেষ পর্যন্ত সাদাফকে ব্যালকনিতে তুলতে সক্ষম হলো রাকা। কিন্তু সেখানেও বাঁধল আর এক বিপত্তি। সাদাফ তখন উঠে গেছে রেলিং থেকে, নিচে নামবে ঠিক তখনই হঠাৎ পা পিছলে গেল রাকার। পড়ে না যাওয়ার জন্য দুজন দুজনার হাত ধরেছিল, কিন্তু কে জানতো হাত ধরে রাখলেই তার উল্টে পড়বে। রাকার যখন পা পিছলালো তখন সে টাল সামলাতে পারল না। ফলস্বরূপ নিজে তো পড়লই, সাথে সাদাফকে নিয়েই পড়ল। ও মা গো, কোমরটা বুঝি গেল এবার, উফ। আর্তনাদ করে উঠল রাকা। ভয় পেয়ে তৎক্ষণাৎ মুখ চেপে ধরল সাদাফ। রাকা বিস্ময় বিমূঢ় হয়ে পড়ল। সাদাফ নিজেই বিস্মিত, হুট করে কীভাবে পড়ে গেল সেটাও এখনও বোধগম্য হলো না। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে ঠিক হলো দুজনে সাদাফকে টেনে তুলে ব্যালকনির ভেতর সোফায় বসিয়ে দিল রাকা। তার পাশাপাশি নিজেও বসলো। তখন কারো মুখে কোনো কথাই নেই, নীরবতায় কাটলো কিছুক্ষণ। একসময় মুখ খুলল রাকা নিজেই। খুব মৃদু স্বরে প্রশ্ন ছুড়ল, হঠাৎ এই সময় এমন করে এলেন যে? প্রশ্ন শুনে মাথা তুলল সাদাফ। ওর মুখপানে তাকিয়ে আবারও দৃষ্টি নত করলো। ওর মতো আস্তে আস্তেই বলল, কল দিয়েছিলাম, আপনি দেখেননি। একবার নয়, বেশ কয়েকবার। আপনি কলটা রিসিভ করলেই তো আর আসতাম না। কথা শুনে অবাক হলো রাকা। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে ফোনটা খুঁজল। চার্জ শেষ, পাওয়ার অফ হয়ে গেছে। সেজন্যই হয়তো সাদাফের কল তার কাছে আসেনি। ফোনটা চার্জে লাগিয়ে ব্যালকনিতে ফিরল রাকা। অপরাধীর মতন মাথা নিচু করে বলল, চার্জ ছিল না, অফ হয়ে গেছে। খুব ছোট্ট করে উত্তর করলো সাদাফ। রাকা ফিরে এসে আগের স্থানে বসলো। সাদাফ তখনও মাথা নিচু করে আছে। বেচারা এখানে আসার পর থেকে এমন মাথা নামিয়ে রেখেছে, এমন হুট করে এখানে আসা নিয়ে তার বোধহয় খুবই অস্বস্তি লাগছে। রাকা বুঝলো, তবু উজবুকের মতো করেই বলে ফেললো, আপনি হুট করে এলেন যে? বলেই জিভে কামড় দিল। উত্তরটা সাদাফ মুখে না বললেও তার তো অজানা নয়। সাদাফ চোখ তুলে চাইলো, এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে ফেললো। কেমন যেন মন্ত্রমুগ্ধের গলায় বলল, আপনাকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, আমি থাকতে পারছিলাম না। কেন? হয়তো ভালোবাসি তাই। কি সহজ সরল অনাড়ম্বর করেই না জবাবটা দিল সাদাফ। রাকা চমকালো। সাদাফ নামের ছেলেটা যে এত সহজেই এই কঠিন কথাটা উচ্চারণ করে ফেলবে সেটা কি সে ভেবেছিল? উত্তর দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই চোখ খুলল সাদাফ। এবার দৃষ্টি নিবদ্ধ করলো রাকার বিস্মিত চেহারায়, অপলক অনড় অবস্থানে। তারপর খুব দৃঢ় গলায় শুধালো, আপনি কি আমায় ভালোবাসেন রাকা?
রাকা এত অবাক হলো যে বলার মতো নয়। সে খুব ভালো করেই জানে সে সাদাফকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে, কিন্তু তবু কেন যেন উত্তরটা দিতে পারল না। ওকে উত্তরহীন দেখে ব্যাকুল হলো সাদাফ। বলল, চুপ করে থাকবেন না প্লিজ। উত্তরটা না হলে আমি কি করব জানি না, তবে খুব কষ্ট পাবো। তবে আই প্রমিস, উত্তরটা না হলে আমি আর এমন হুট করে এসে জ্বালাতন করব না, একদমই না। আর হ্যাঁ হলে? চমকে উঠল সাদাফ। মুহূর্তে হাসির ঝিলিক খেলে গেল চেহারার উপর দিয়ে। সে সুন্দর করে হাসলো, উত্তর দিল, হ্যাঁ হলে খুব 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 করে চালাবো। আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন, কিন্তু ছাড়তে পারবেন না। বলুন, জ্বলতে রাজি আছেন তো? ধরে নিন তাই। তাহলে বলুন, ভালোবাসি। কথা শুনে অবাক হলো রাকা। অবাক কণ্ঠে বলল, ও তো আগে বলবেন, আমি কেন? না, এটা আপনাকেই বলতে হবে। বলুন, ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসি। সত্যিই ভালোবাসি। মিষ্টি মধুর দু একটা বাক্য বিনিময় হলো। নব্য প্রেমিক যুগল তখন মুগ্ধময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। একসময় রাত বাড়ল, বিদায়ের পালা এলো। সাদাফ তখন খুব সাহসিকতার সাথে পাঁচিল টপকে নেমে গেল নিচে। তবে এবারে ভুল হলো না, নির্বিঘ্নে পেরিয়ে গেল বাড়ির সীমানা। সফলভাবে নিচে নামার পর প্রেমিকার উদ্দেশ্যে হাসি ছুড়ল সাদাফ। ডাকা তাকালো। টেনশন তার হৃৎপিণ্ড দ্রুত বেগে স্পন্দিত হচ্ছে। শ্বাস যেন আটকেই এসছিল প্রায়। ওকে নির্বিঘ্নে পৌঁছাতে দেখে স্বস্তি পেল মন। তার হাসির বিপরীতে হাসি দিল নিজেও। সাদাফ বাইক স্টার্ট করে ছুটে চলল নিজ গতিতে। পরের কয়েকদিন মায়াদের বাসায় চলল তুমুল আলোড়ন। মায়া বাসায় নেই, তাকে পাওয়া যাচ্ছে না। সাথে কিছু কাপড় চোপড় আর ফোন দুটো নিয়ে উধাও হয়ে গেছে মায়া। কোথায় গেছে কেউ জানে না। মায়া সচরাচর দেরি করেই ঘুম থেকে ওঠে। বাড়ির সবার দিন যেখানে শুরু হয় 8টায়, সেখানে তার নিদ্রাভঙ্গ হয় বেলা 11টায়। কোনো কোনো দিন আরও দেরিতে, 12টা-1টার দিকে। এ নিয়ে বহুত ক্যাচক্যাচানি করেও কোনো ফলাফল পাননি সায়রা। একে সতীনের মেয়ে, তার উপর যথেষ্ট উচ্ছৃঙ্খল। তাই ওকে নিয়ে অত ঘাটেনও নি। কী হবে ওকে নিয়ে ভেবে? কিন্তু সেদিন মায়া খুব সকালে উঠেছিল। ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় সবার অলক্ষ্যে। ও যে বাসায় নেই, বিকেলের দিকে সেই খোঁজ পায় বাড়ির সবাই। প্রথমে ভেবেছিল গিয়েছে কোথাও, ফিরে আসবে সময় হলেই। ও যে একগুঁয়ে মেয়ে, তাতে করে বাসা থেকে বের হয়ে কোথাও একা একা যাওয়া আসা ওর কাছে কিছুই না। কারও পারমিশন কিংবা কাউকে জানানোর প্রয়োজন পড়ে না সেখানে। কিন্তু দুদিন পেরিয়ে গেল, তারপরও মায়া ফেলল না। অতঃপর ঘর থেকেই পাওয়া গেল ছোট্ট একটা চিরকুট। নিজের প্রয়োজনে নিখোঁজ হচ্ছি, কটা দিন এমনই থাকবো, তারপর ফিরে আসবো। হয়তো খোঁজাখুঁজির ভান করে নিজেকে মহৎ বানানোর চেষ্টা করবে না। চিঠিটা সে সায়রার উদ্দেশ্যেই লেখা, সেটা বেশ বুঝতে পারলেন তিনি। চিঠি পড়ে মুখ ভেঙচিয়ে মনে মনে বললেন, গিয়েছিস ভালো হয়েছে। আমার কি ঠেকা পড়েছে তোকে খুঁজে বার করার? মর্গে তুই ভাগাড়ে, যত সব যন্ত্রণা। বাহিরে অবশ্য সে ভাব প্রকাশ করলেন না। গম্ভীর মুখে ছায়ার হাতে চিঠি হস্তান্তর করে প্রস্থান করলেন তিনি। এদিকে মায়ার খোঁজে অস্থির হয়ে উঠল ফাহাদ। মায়া সিম বন্ধ, সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, যোগাযোগের কোনো ওয়ে নেই। নিজেকে পাগল পাগল লাগলো ফাহাদের। ব্যস্ত হয়ে কতবার যে মায়ার বাসার সামনে এসে ঢু মারল, ভার্সিটিতে গেল, ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ করলো। মায়া বেশ কিছুদিন ধরেই অ্যাবসেন্ট। কোনোভাবেই মায়ার কোনো খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত ছায়ার কাছে এসে খোঁজ করলো ফাহাদ। ছায়াও কিছুই বলতে পারল না, শুধু মায়ার সেই চিরকুটটা ধরিয়ে দিয়ে বলল, মায়াপু কাউকে কিছু কিছু জানায়নি, হুট করেই লাপাত্তা হয়ে গেছে। কথা শুনে অবাকই হলো ফাহাদ। নিখোঁজ হওয়ার আগে মায়া খুব বাজে বিহেভ করেছিল তার সাথে। অহেতুক ঝগড়াঝাটি করে মাথা খারাপ করে ফেলেছিল। ফাহাদকে এটাও বলেছিল সে আর তার সাথে সম্পর্ক রাখবে না। ফাহাদ তাতে যার পরনায় বিস্মিত হয়েছিল। ক্ষণিকের জন্য নিজেকে বদ্ধ পাগল উন্মাদ লাগছিল। মায়ের কাছ থেকে এমন কঠিন কথা সে কিছুতেই আশা করেনি। এর ঠিক কয়েকদিন পরেই ফাহাদের হঠাৎ করে মনে হলো মায়ার কিছু একটা হয়েছে। মেয়েটা সামান্য রাগই হুটহাট রাগ করে। সেদিন হয়তো কোনো কারণে তার মন মেজাজ ভালো ছিল না, তাই এমন বাজে ব্যবহার। তাই নিজেকে সান্ত্বনা দিয়ে খোঁজ করে মায়ার। সিম বন্ধ, সোশ্যাল মিডিয়া সব ডিঅ্যাক্টিভেট। ফাহাদ অবাকের ওপর অবাক হলো। চমক খেলো তখন যখন ছায়া এসে বলল মায়া নিরুদ্দেশ হয়ে গেছে। ছায়ার কথার প্রতি উত্তরে কিছুই বলার ভাষা খুঁজে পেল না ফাহাদ। চুপচাপ স্থান ত্যাগ করলো। হাতের মুঠোয় তখনও চেপে রেখেছে মায়ার সেই ছোট্ট চিরকুটটা। খুলে দেখা হয়নি, সে মানসিকতায় এখন আর নেই।
সেমিস্টার এক্সাম নিয়ে কদিন ধরে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে রাকা। মাহির সাথে সারাদিন নোটস কালেক্ট করতে করতে সময় যাচ্ছে। সকালে বাসা থেকে বেরিয়ে ফিরে আস্তে আস্তে সন্ধ্যা। ভার্সিটির ক্লাস, লাইব্রেরিতে বসে নোট রেডি করা, বন্ধুদের সাথে আড্ডা আর টিউশনি, সব কিছুই করতে হচ্ছে জীবনের ব্যস্ততম এই সব দিনগুলোতে। তাই নব্য প্রেমের সূচনা হলেও যেন এখনও অপ্রেমিকই রয়ে গেছে দুজন। কথাবার্তা হয় খুব কম, দেখা সাক্ষাৎ বোধ হয় কালে ভদ্রেও হয় না। সাদাফ নিজেও বড্ড ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে পারছে না। সেই যে সেদিন রাত্রে সাদাফের আগমন, আচমকা প্রেম নিবেদন, তারপর আর সামনাসামনি বসে কথা বলার সুযোগ পায়নি কেউ। দুজনই খুব ব্যস্ত নিজেদের ব্যস্ত জীবন নিয়ে। সময়টা তখন ঘড়ির কাঁটায় 12টা। নিঝুম নিস্তব্ধ এক রজনী। রাকা প্রতিদিনের মতোই ব্যস্ত হয়ে নোটস রেডি করতে হয়েছিল। হুট করেই মেসেজ টোন বেজে উঠল। পিন পতন নীরবতা বিরাজমান ঘরটায়। সে শব্দ শুনে চমকে উঠল রাকা। ফোনটা টেবিলের ওপরেই ছিল। হাত বাড়িয়ে সেটা তুলে নিল। লক স্ক্রিনে নোটিফিকেশন উঠেছে, ইউ হ্যাভ আ আনরিড মেসেজ। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার সঙ্গে সঙ্গে লক খুলে মেসেজ ওপেন হয়ে গেল। স্ক্রিনের ওপর ভেসে উঠল ছোট্ট একটা খুদে বার্তা। আপনি যে আমার কাছে কফি খাওয়ানোর ঋণ নিয়েছেন, সেটাকে ভুলে গেছেন মিস রাকা? রাকা চমকালো। কি আশ্চর্য! সেদিন চুড়ি কেনার পর টাকাটাতে সাদাব দিয়েছিল, সেটা তো আর স্মরণেই ছিল না। এই কথা যে একেবারেই ভুলে গেছে সেটা ভেবে অস্বস্তি লাগতে শুরু করলো। এটা সেই অস্বস্তি বোধ যেটা সাদাফের সাথে পুরোপুরি পরিচয়ের আগে ছিল। রাকা হুট করে খুব লজ্জা পেল। প্রেম নিবেদন পেয়েছে বলে কি সে ওই ধারের ব্যাপারটা ভুলে গেল? যদিও সেটা আসলে ধার ছিল না, টাকাটা দেওয়ার সময় সাদাব বলেছিল যদি আরেকদিন কফি খাওয়ান তো। ভাবতেই হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণে। একরাশ মুগ্ধতা এসে গ্রাস করে ফেললো ওকে। তখন কোথায় নোটস, কোথায় সেমিস্টার এক্সাম, সব ভেসে গিয়ে প্রেম প্রেম ভাব এসে ভর করলো মনে। মুচকি হেসে জবাব পাঠালো, আমি ভুলিনি ধারের ব্যাপারটা, আর সঙ্গে ধার দেওয়া সেই মানুষটাকেও। তবে যিনি ধার দিয়েছিলাম তারই তো ছিল না কোনো খোঁজখবর। মহাজন তলব না করলে আগ বাড়িয়ে ঋণ পরিশোধ করতে যাবে কে? উত্তর পেয়ে খুশির একটা জোয়ার বয়ে গেল সাদাফের ভেতর দিয়ে। গত দুদিনে এই মেয়েটার সাথে তার যোগাযোগ প্রায় হয়ইনি। আজ মেসেজটাও পাঠিয়েছিল অনেকটা শঙ্কিত হয়ে। সেদিনের সে সাক্ষ্যতার পর আর তো দেখা হলো না। ফোনে কথা হলেও দেখা করার নাম তো নেই না সে। কিন্তু এইসব তো সাদাফের ভালো লাগে না। নিজের অজান্তেই প্রিয় হয়ে যাওয়া সেই মানুষটিকে না দেখতে পেলে তো তার ভালো লাগে না। অথচ প্রিয় মানুষটি সেই অনুভূতি যেন বুঝেই না। তাই বলে ঋণ গ্রহীতারও কি ঋণের দায় থেকে মুক্ত হতে মন চাইবে না? এভাবে ফাঁকি দিলে কি আর মজনে চলে? সব ঋণ শোধ করতে নেই, কিছু ঋণ রয়ে গেলে দেনা পাওনা থাকে। দেনা পাওনার সেই হিসাবটা চুকে গেলে সম্পর্ক তখন থাকবে কি করে? এই ক্ষুদ্র বার্তাটির কোনো প্রতি উত্তর করল না সাদাফ। রাকা ফোন হাতে নিয়ে কিছুক্ষণ বসে থাকলো। রিপ্লাই এলো না। কিছুক্ষণ পর হঠাৎ সশব্দে ফোনের রিংটন বেজে উঠল। রাকা তড়িঘড়ি করে ফোন তুলতেই নজরে এলো ডক্টর কলিং। এটা রাকার মনের ডাক্তার, তার একান্ত ব্যক্তিগত ডাক্তার, যে ডাক্তারের দিন রাতের পেশেন্ট হতে চায় সে। তার মনের সকল রোগের ওষুধ সরবরাহ করবে, যে শুধু প্রেসক্রিপশন লিখেই ক্ষান্ত হবে না, প্রয়োজনে রোগ সারাতে নিজেই ওষুধ হয়ে কাজ করবে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে কলটা রিসিভ করলো রাকা। কানে ধরে রাখলো ঠিকই, তবে আগের কোনো কথা বলল না। অপেক্ষা করলো অপর পক্ষের। তাহলে ঋণ শোধ করছেন কবে? সময় যে গড়িয়ে যাচ্ছে। এমন করলে তো ব্যবসায় মন্দা দেখাবে। মহাজনে কারবারে না কখন উঠে ফেলতে হয়। তাহলে ব্যবসাটা উঠিয়ে ফেলুন, অন্য মানুষের মহাজন দিয়ে। আমার চলবে না। যার কাছে ঋণ নিবে সে যেন শুধু আমার কাছেই ধার দেয়। ব্যক্তিগত মহাজন ছাড়া দেনা পাওনার হিসেব আমি অন্য কারো কাছে চুকাবো না। রাকার অভিমানী কথা শুনে হেসে ফেলল সাদাফ। ফোনের এপাশ থেকে সেই সুন্দর হাসির আওয়াজ কানে বাড়ি খেল রাকার। সে মন্ত্রমুগ্ধের মতো করে নিশ্চুপ হয়ে সেই হাসি শুনল। আফসোস করলো, হায়, এত সুন্দর হাসিটা চোখে কেন পড়ছে না? মধ্যবর্তী দূরত্বটা এত বেশি কেন? ডাক্তারি ছেড়ে এবার বুঝি সত্যি সত্যি মহাজন হতে হবে? আমারও তো সাথের MBBS, তবে চলান চলে বলেই দুঃখী দুঃখী ভঙ্গি করলো সাদাফ। রাকা হাসলো, তারপর কিছুটা অভিযোগের সুরেই বলল, রাখুন তো আপনার ডাক্তারি। হসপিটালের আশেপাশে গেলে আমার মাথা ঘোরায়, দুনিয়া উল্টে পাল্টে যায়, কিছু তো খুঁজিয়ে পাই না, হারিয়ে গিয়ে ঝামেলা বাজায়। দোষটা আপনার রাকা। হসপিটালে ডাক্তার কি ক্ষতি করেছে? ক্ষতি তো করেছে। হসপিটালে এক ডাক্তার আমার মন চুরি করে ফেলেছে। আমি হসপিটালে যাই না শুধু সেই ভয়ে। মন তো গেছে, সাথে যে আরও কি চুরি করে।
অন্যের উপর দোষ চাপাতে আপনি বড় পটু। বলেই হো হো করে হাসতে শুরু করলো সাদাফ। কিছুক্ষণ চলল সে হাসি। প্রত্যুত্তরে কোনো কথা বলল না রাকা, নিঃশব্দে দোষ স্বীকার করে নিল। খানিক বাদে সাদাফ আবারও বলল, এক ডাক্তার মন চুরি করেছে বলে অভিযোগ করলেন, অথচ এদিকে ঘটেছে যে তার উল্টো। রোগী নয়, একেবারে সুস্থ মানুষ হসপিটালে এসেই জ্ঞান হারালো। ভালো বলছে এগিয়ে এলো এক মহাদ্রুত ডাক্তার, ক্যান্টিনে বসিয়ে মুখে পানির ঝাপটা দিলেন। অথচ অকৃতজ্ঞ রোগী কি করলো? ডাক্তারের মন ডাকাতি করে বাড়ালো। এ কেমন অবিচার বলুন তো? বড়ই অবিচার। সায় জানিয়ে মিটমিট করে হাসলো রাকা। সাদাফ আরও দুঃখী দুঃখী গলায় বলল, বুঝলেন, আজকাল ভালো মানুষের দাম নেই। এই যে সেদিন এক মেয়েকে চুড়ি কিনতে ধার দিয়ে হেল্প করলাম, মেয়ে সে চুরি পরে বান্ধবের বিয়ে খেলো, কফি খেয়ে উসুল করে দেবে বলে কথাও দিল, অথচ আর খোঁজই নিল না। কি কপাল আমার। মেয়েটা ভারী অন্যায় করে ফেলেছে তো, এমন কেউ করে নাকি? রাকার কথাটা শোনালো একেবারে বিজ্ঞের মতো। সাদাফ সহানুভূতি করিয়ে বলল, সে আপনি বুঝলেন, সে তো বুঝলো না। খুব শীঘ্রই বুঝে যাবে। বলেই হো হো করে হাসলো রাকা। সে হাসির তালে তাল মেলালো সাদাফ নিজেও। কিছুক্ষণ হাসাহাসির পর সাদাফ বলল, কাল আসুন না কফি হাউসে। ধার শোধ হতে হবে না, নতুন করে ধার নেবেন না হয়, তবু আসুন প্লিজ। আশাটা কি খুব জরুরি? না, জরুরি না। ইচ্ছে হলে আসুন, নয়তো না। মহাজন যখন ধার দেওয়ার ব্যবসা উঠিয়ে ফেলবে তখন ভাববেন। সাদাফের অভিমান দেখে ভয় পাওয়ার ভঙ্গি করলো রাকা। তড়িঘড়ি করে বলল, এ মা, কি বলছেন এসব? তাহলে তো অতি সত্বর দেনা শোধ করতে হবে। ভেবে দেখুন কি করবেন। বেশ, রিস্ক তবে নিব না, ধার শোধ দিব কালই। আসছেন তবে? উত্তরটা শুনে খুশিতে বুক ভরে এলো সাদাফের। সে খুব করে চাইছিল রাখা যেন রাজি হয়, তার সাথে যেন দেখা হয়ে যায় তার। বহুদিন প্রিয় মুখটা দেখা হয় না। দৈবের বশে যখন এতদিন দেখা হলোই না, তখন নিজেই গিয়ে দেখা করতে হবে। আনন্দে মৃদু হাসল। রাকা ফের বলল, আজ রাখি তাহলে, কাল দেখা হবে। ঠিক আছে। ভালো থাকবেন ডাক্তার সাহেব। আপনিও। এরপর কলটা কেটে দেয় রাকা। সে রাতে আর লেখাপড়া হলো না, বই খাতা অমন করেই পড়ে রইল। ফোনটাও রেখে দিল তার পাশে, শুধু খেয়ালি হয়ে শুয়ে পড়ল বিছানায়। কোলবালিশটা টেনে নিয়ে বুকে জড়িয়ে রাখল। চোখ বন্ধ করে ভেসে গেল রূপকথার রাজ্যে। সেই রূপকথার রাজ্যে রাজকুমারী সে আর রাজপুত্র সাদাফ। তাদের বিয়ে হচ্ছে রাজকীয় এক আয়োজন করে। কল্পনাটা কী যে সুন্দর লাগছিল রাকার কাছে। সে মুগ্ধ হয়ে একের পর এক দৃশ্যপট কল্পনা করে যেতে লাগলো। সব কল্পনাই আগের চেয়েও সুন্দর, প্রেমময় লাগে, ভালো লাগে ওর কাছে। এমন করে ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল রাকা। পরদিন আর ভার্সিটিতে গেল না রাকা। বেশ বেলা করে ঘুম থেকে উঠল। উঠেই কাপড় হাতে নিয়ে গোসলে ঢুকে গেল। হালকা কুসুম গরম পানিতে গোসল সেরে বেরিয়ে এলো সাদাফের দেওয়া সেই শাড়িটা। আয়নার সামনে দাঁড়িয়ে সাজলো কিছুক্ষণ। চোখে কাজল দিল, ঠোঁটে হালকা করে লিপস্টিক, মুখে সামান্য একটু পাউডারের পফ লাগিয়ে চুল আঁচড়াতে ব্যস্ত হলো। সিঁথির এক পাশ দিয়ে কিছু চুল নিয়ে ছিলল একটা বিনুনি পাকালো। ক্লিপের সাহায্যে বেনিটা কানের পিছে বেঁধে ছেড়ে দিল সব চুল। রাকা দর্পণে নিজের প্রতিচ্ছবি দেখল। কি সুন্দর যে লাগছিল তাকে। নিজের সৌন্দর্যে নিজেই মুগ্ধ হয়ে গেল। রুম থেকে বেরিয়ে মায়ের উদ্দেশ্যে ছুটল। মিসেস পারভিন চাকুরিজীবী মানুষ, সর্বদাই ব্যস্ত। অন্যান্য দিন এতক্ষণে অফিস চলে যান, আজ যাননি, যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। রাকা দরজায় দাঁড়িয়ে ডাকলো,